দেখছেন যে আসলে ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে বা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই জন্যই কি আসলে এই ধরনের বক্তব্য তিনি দিচ্ছেন কিনা? আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের চারিদিকে, এটা কখনো কোনো বাংলাদেশ সরকার আপনাকে বলে নেই, বাংলাদেশের চারিদিকে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং এখন পশ্চিমবঙ্গ, চারটাতেই কিন্তু হচ্ছে আপনার বিজেপি সরকার। তো বিজেপি সরকার হলো কিভাবে? এই বিজেপি সরকার হয়েছে বাংলাদেশ ইস্যুকে ব্যবহার করে। ত্রিপুরাতে করেছে, মেঘালয়ে করেছে, আসামে করেছে, পশ্চিমবঙ্গে করেছে, এবং তারা এই পশ্চিমবঙ্গে সবচাইতে শেষে তারা সাফল্য পেল। তার মানে বাংলাদেশের জুজুর ভয় দেখিয়ে আসামে তারা কিন্তু 40% বাঙালিকে তারা কিন্তু আপনার রাজনৈতিক ক্ষমতার বাইরে রেখে দিয়েছে, যেখানে 40% কিন্তু রাজনৈতিক ক্ষমতার বাইরে থাকার কথা না, কিন্তু রাখতে পেরেছে। তারা 60% হিন্দুকে কনসলিডেট করে, এটাকে বলে হিন্দু কনসলিডেশন, রাইট? যে তারা কখনোই মুসলমানদেরকে কোনো ইয়ে করবে না। তো আমাদের এই শেখ হাসিনা তো 15 বছর অবশ্যই শি উইল নট টক, কিন্তু এই বিএনপি সরকারও কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে না। কারণ আমি এই জন্য বলছি যে আসলে বাংলাদেশকে ব্যবহার করে করেই কিন্তু এই আমাদের চারিদিকে প্রত্যেকটা জায়গায় ইলেকশনে জিতেছে বিজেপি, এবং সেইটারই আপনার পরম্পরায়, সেটারই কন্টিনিউয়েশনে এখন আপনার যে কথা তারা আজকে সেই 2014 থেকে আপনার পশ্চিমবঙ্গে বলে আসছিল, অনুপ্রবেশকারী কাঁটাতার বেড়া দিতে হবে, সব ইয়ে করে ফেললো, তারপরে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তোষণ করেন, এইগুলো যেগুলো করছিল, এগুলোই চলতে 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 আজকে তো 26-এ এসে ওনারা সফল হয়েছেন। তো সেই যে ভিন্ডিকেশন, সেটা ওনারা এখানে এসে বললেন। আমার কথা হচ্ছে দুটো কথা, সেটা হচ্ছে যে এটা ওনাদের অবশ্যই ওনারা এখানে সাকসেসফুল, এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারত কে বলে বিজেপি অত্যন্ত সাফল্য পেয়েছে, এবং আমি ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সেদিক দিয়ে। আমার বিষয় হচ্ছে কি যে এই যে এটা ওনারা করছেন, আমি মনে করি এটা বিজেপির জন্য ভালো, কিন্তু ভারতের জন্য খারাপ, পশ্চিমবঙ্গের জন্য খারাপ, আসামের জন্য খারাপ। কারণ আমি একটু আগেই দেখছিলাম যে পশ্চিমবঙ্গের আপনার বার্ষিক আয় কত, বার্ষিক আয় হচ্ছে $2200, সেখানে বাংলাদেশের কত? আমি এগুলো গুগল দেখে বলছি, আমি একটা একদম খুব যে একদম ভিতরে ভিতরে ঢুকেছি তা না, কিন্তু মোটা দাগে বলছে 2200। ভারতের জাতীয় আয় হচ্ছে 2800, বাংলাদেশের দেখাচ্ছে 3000। তার মানে হচ্ছে যে বাংলাদেশের আয় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের আয়ের 40% বেশি, রাফলি বলছি, রাফলি 2200 থেকে 800 আপনি ইয়ে করলে 40%-এর মতো হবে। তো উনারা কি আসলে পশ্চিমবঙ্গের মানুষের প্রতি উনাদের যদি সেই মমত্ববোধ থাকে, তাহলে তো উনারা অর্থনৈতিক সংস্কার এগুলো নিয়ে কথা বলবেন, তাদের খাওয়া দাওয়ার কথা কিছু দেবে, তাদের আপনার সমৃদ্ধির কথা বলবেন। তারা কেন বাংলাদেশের জুজুর ভয় দেখাচ্ছেন? ওখানে বাংলাদেশ থেকে তোমাদেরকে বাঁচাচ্ছি এটা বলছেন। সুতরাং আপনাকে যেটা বললাম যে এটা হচ্ছে যে ভারতের যেটা হয়, বা সেটা অন্যান্য দেশেও হয়, যেমন আপনার ইসরায়েল আরেকটা দেশ, যেখানে অভ্যন্তরীণ রাজনীতি চলেই পররাষ্ট্রনীতি ব্যবহার করে, পররাষ্ট্রনীতির প্রশ্নে, এবং এর ফলে যেটা হয় যে পররাষ্ট্রনীতি অত্যন্ত পোলারাইজিং হয়ে যায়। এটা কিন্তু মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি করে। আপনি যদি ফরেন পলিসি যদি আবার আপনার অভ্যন্তরীণ পলিটিক্সের মেইন ইস্যু হয়ে যায়, তার মানে হচ্ছে যে আপনি ফরেন কোনো কাউকে এনিমি বানাবেন, এবং সেই এনিমি বানানো হয়েছে বাংলাদেশকে। এবং সেই হিসাবে আমি শ্যামাপ্রসাদ মুখার্জির আর কথা বলার দরকার নেই, শহীদ বলছেন, কিন্তু আই থিঙ্ক যে এটাতেই বোঝা যায় যে বাংলাদেশের কিন্তু ভারত নিয়ে চিন্তা ভাবনা কিন্তু অনেক বেশি গভীরে করা উচিত। আরেকটা কথা বলে আমি এখানে একটু শেষ করি। বাংলাদেশ দেখলে আজকাল আমার একটা যেটা মনে হয়, সেটা হচ্ছে যে আপনার কিছু লোক আছে না, যে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে 11টার সময় উঠে নাস্তা খায়। আপনি যদি সফল হতে চান আর খারাপ অভ্যাস রাখেন, তাহলে কি আপনি কোনোদিন সফল হতে পারবেন? কোনোদিনও হতে পারবেন না। বাংলাদেশ হচ্ছে ওই ধরনের একটা ক্যারেক্টার, তার কিন্তু কর্মপদ্ধতির কোনো চেঞ্জ নাই, কিন্তু সে বড় বড় লক্ষ্য দিয়ে যায়। যতদিন ধরে বাংলাদেশের কর্মপদ্ধতির চেঞ্জ না হবে, পরিবর্তন না হবে, অর্থাৎ বাংলাদেশের অভ্যাসের, তার অভিজাতের এবং তার প্রফেশনাল ক্লাসের যতক্ষণ না অভ্যাস চেঞ্জ হবে, ততক্ষণ আপনি বাংলাদেশে যান অথবা বেহেশতে গেলেও আপনার অবস্থার কোনো উন্নতি হবে না। ধন্যবাদ। সাকিব ভাই,
চমৎকার একটি কথা বলেছেন শেষে, যে আমাদের আসলে জাতিগত যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলির আসলে পরিবর্তন, আমূল পরিবর্তন দরকার। তবেই হয়তো আমরা সত্যিকারের পরিবর্তন দেখতে পাবো। স্যারের কাছে আসতে চাই। স্যার, ইরান যুক্তরাষ্ট্র বিষয় নিয়ে আবার একটি শঙ্কা দেখা যাচ্ছে। আজকে সুইজারল্যান্ডে আলোচনা হওয়ার একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে সবাই পৌঁছেও গেছেন। এর মধ্যে তার মধ্যে একটি শঙ্কা আছে যে আসলে কি হবে, এই আলোচনা কি আসলে কার্যকর কোনো কিছু হবে নাকি চুক্তি টুক্তি কোনো হবে না? অবশ্যই কার্যকর কোনো কিছু হবে, কারণ এখানে আমরা আচরণগত পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি। এবং সেটা বলতে যে একটা কথা না বলে পারছি না, সাকিবের কথাগুলো অত্যন্ত সত্য, অত্যন্ত বাস্তবসম্মত। এবং আসলে আমাদের দেশের মানুষেরও ইরানের প্রেক্ষাপটে বলতে হয় যে চরিত্রগত দুর্বলতা এত মারাত্মক। এবং এই যে আপনি পার্লামেন্ট বলতে যে সংসদ এখন অপারেট করছে দেখেন, সেখানে কিন্তু সেই আগেকার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এত মানে মানে খুবই নিম্নমানের আলোচনা, এবং এগুলো একঘেয়েমিতে ভরা। আপনি কোনো নতুনত্ব দেখছেন না। এই যে বিশ্ব রাজনীতির এই পরিবর্তনগুলা, এই যে ভারতের যে সংকট সৃষ্টি করা, যাই হোক, আমাদের এই ইরান আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সব আমি নিশ্চিত প্রায় 90% চান্স রয়েছে যে তারা আবার সংঘাতের পথে যাবে না। কেননা সংঘাত সৃষ্টি উস্কানি দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইসরায়েল। কিন্তু স্যার, ইসরায়েল কিন্তু নেই এটার মধ্যে। ইসরায়েল এখন আইসোলেটেড অনেকটা, এবং ইসরায়েলে প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ এই কাজে থাকার ব্যাপারে স্বয়ং ইসরায়েলের জনগণ এখন একদম ডিসইলিউশন। ওদের কোয়ালিটি অফ লাইফ অনেক পড়ে গিয়েছে, এবং ইসরায়েল থেকে অনেক ইহুদিরা এখন অন্য দেশে চলে যাচ্ছে। নর্থ সাইপ্রাস তো একটা টার্গেট, যেখানে তারা এখন নতুন হলিডে হোমসের নামে সেটেল করেই যাচ্ছে। ইহুদিদের নিজেদের যে সামরিক সামর্থ্য, সেখানে কিন্তু একটা বিরাট আঁচড় লেগেছে। অপরদিকে ইরানের পক্ষে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তিতে যাওয়া অ্যাবসলিউটলি এ কম্পালশন। যতই এইগুলো থাকুক, যে উস্কানি দিচ্ছে হারমুজ স্ট্রেইটে, ইরান বলছে আমরা আবার করবো না, এগুলো কিন্তু অল এক্সিবিশনিস্ট আমার কাছে মনে হয়। অনেকটা প্রজেক্ট করা, দেখানো। এগুলো হচ্ছে কূটনীতির যে আসল ব্রেক থ্রুগুলা, সেগুলো যাতে ঘটে তার পক্ষে, সেই জন্য এই ধরনের অবস্থান নেয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্ভাবনাই নাই যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন ওই আগের তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে সে কংগ্রেসের হাতেও একদিকে তাকে নিপীড়িত হতে হচ্ছে। কংগ্রেস কোনোভাবেই সমর্থন দিচ্ছে না, কারণ আগামী প্রায় 2 বছর বাকি, এবং সেই সময় কংগ্রেসের সদস্যরা চাইবে আশাবাদী একটা আমেরিকান ইকোনমি সামনে তুলে ধরতে। সুতরাং আর পেন্টাগন এখন অ্যাবসলিউটলি ম্রিয়মান, তারা ইরানের সাথে যুদ্ধে যাবে না। মোট কথা আমরা এটা বুঝে গিয়েছি যে ইরান, যদি সত্যিকার অর্থে বলতে হয়, মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে যাচ্ছে, পাল্টে যাবেই।